শুরু হলো পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির জামাত অনুষ্ঠিত। সংযম সাধনায় আহ্বান ধর্ম উপদেষ্টার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচা কেনা। শসা, বেগুন ও লেবুর বাজার চড়া। দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করবে বলেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন না রিজভী। চলতি মাসে জমা হতে পারে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন। 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরুর আশা চিফ প্রসিকিউটরের। দেশে বাড়ছে খুন, ডাকাতি সহ নানা অপরাধ। অল আউট অ্যাকশনে ডিবি, জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি রাষ্ট্র উপদেষ্টার। আইনশৃঙ্খলার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। ভোটের আগে সংস্কার ও রাজনৈতিক দলে পরিচ্ছন্নতার তাগিদ। এবং মানিকগঞ্জে 3 ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। নষ্ট হচ্ছে জমির উর্বরা শক্তি, ভয়ে মুখ খুলছে না কেউ। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান। প্রথম তারাবির নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। এর আগে সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম তারাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। শনিবার রাত 8টায় জামাত শুরুর আগেই পূর্ণ হয় মসজিদ। নামাজ, রোজা, তিলাওয়াতের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করে মহান আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাতের সঙ্গে পরকালীন নাজাত পেতে এ মাসকে বড় সুযোগ বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন। কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। এর আগে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে দেশের আকাশে চাঁদ দেখা যায় বলে জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন, এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে সারা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি কামনায় রোজার প্রথম তারাবিতে ঢল নামে মুসল্লিদের। মসজিদগুলোতে জড়ো হওয়া মুসল্লিরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে তারাবির নামাজ শুরু করেন। সবার চোখে মুখে রমজানের পবিত্রতা ও আনন্দ লক্ষণীয় ছিল। তাদের অভিমত, তারাবি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মুসলমানদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করে। চট্টগ্রাম ও বাখেরহাটের সহকর্মীর পাঠানো তথ্যছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শুরু পবিত্র মাহে রমজানের, তাই তো দেশের মসজিদগুলোতে তারাবি নামাজ আদায়ে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। প্রথম তারাবি পড়তে মাগরিবের নামাজের পর থেকেই মসজিদগুলোতে আসেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই অধিকাংশ মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। অনেকে আবার স্থান না পেয়ে বাইরেই জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।
চট্টগ্রামের মসজিদগুলোতে নামাজ নির্বিঘ্নে আদায়ের জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল, পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। এদিকে বাগেরহাটে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে তারাবির নামাজ হয়। রাত ৮টায় এশা নামাজের পর থেকেই শুরু হয় তারাবির নামাজ। প্রথম দিনে হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন ও হাফেজ মাওলানা মহিবুল্লাহ নামাজের ইমামতি করেন। ৬০ গম্বুজ মসজিদে তারাবির নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। আহলান সাহলান মাহে রমজান। রমজানকে কেন্দ্র করে আমরা সবাই মুসলমানদের একটা আবেগের স্থান, এবং এটা হলো মনে করেন যে জান্নাত এবং নাজাতের একটা ওসিলা। আসসালামু আলাইকুম। আমার বাসা এই পাশে হওয়া সত্ত্বেও আমি আমার বয়সে এই তারাবি নামাজি বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদে প্রথম পড়তেছি এবং আমার খুব ভালো লাগতেছে। যারাদেরকে আনছে এখানে তাই পড়ার জন্য, সেটাও খুব অনেক সুন্দর। মানে কোরআন তেলাওয়াতের দিকতে বলেন অথবা সুরের দিকতে বলেন, আসলে এখানে পড়ার জন্য অনেকেই আগ্রহ হবে যারা মনে করেন সুর শুনবে। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় পুরো রমজান জুড়ে ইবাদত বন্দেগীতে সময় কাটাতে চান মুসল্লিরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। রমজানের প্রথম দিনে রাজধানীর নাজিরা বাজারে সেহরি করতে গিয়েছিল অনেকে। ব্যবসায়ীরা বলছেন সেহরির বাজার জমতে আরো কয়েকদিন সময় লাগবে। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর ঐতিহ্যবাহী নাজিরা বাজার। রোজার প্রথম দিনের সেহরি করতে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। স্বাদ নিচ্ছেন মুখরোচক খাবারের। আজকের উদযাপনে আমার নানু দাদু, আমার ভাই বোন, ফ্যামিলি, ফ্রেন্ডসরা সবাই ছিল, একসাথে মিলে খেলাম। মানে যেহেতু আজকে প্রথম সাহারি, সে উপলক্ষে মানে বন্ধু বান্ধব মিলিয়ে মানে ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু করি, সেই জন্যই আজকে আমরা মানে এখানে একটু খাবার উদ্দেশ্যে আমরা আসলাম। আমি আসলে আমার পরিবার নিয়ে এসেছি, আমার 3 ছেলে মেয়ে, আমার শাশুড়ি, আমার মা, তারপর আমার হাজব্যান্ড, আরও কিছু ফ্রেন্ডস আছে, সবাই মিলে একসাথে সেহরি করতে আসলাম। নাজিরা বাজারের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ সেহরিতে রয়েছে অন্যান্য খাবারও। ব্যবসায়ীরা জানান সেহরিতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটতে আরও কয়েকদিন সময় লাগবে। সেহরি খাবারটা সবাই বাসায় খাবে, 1 রোজা থেকে 5-6 রোজা পর্যন্ত বাসায় খাবে। এরপর দেখা গেল 5-6 রোজার পর থেকে রাত্রে 11টার পর থেকে একটু চাপ বাড়বে, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। সেহরি যারা রোজা থাকবে, রোজা থেকে তো বিরিয়ানি খেয়ে কেউ রোজা থাকতে পারবে না, অবশ্যই সাদা ভাত। সাদা ভাতের জন্য বিভিন্ন রকমের ভাজি, ভর্তা, মাছ, মাংস সুলভ মূল্যে আর কি, একবারে কম দামে গেছে। সংযমের এ মাসে সবাই সৎ কাজের চর্চা করবে, এমন আশা সব বয়সী মানুষের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন এক একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমজান ঘিরে নিত্য পণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্য পণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি? এটা কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা বাড়ছে
আর আদা দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্য পণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা হইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে বেড়েছে ইফতার উপকরণ সহ সব নিত্য পণ্যের দাম। ছোলা, জিরা, বুটের ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে এবং প্রশাসনের মনিটরিং রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বুবলি, হ্যাঁ, শুরুতে আপনাকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সকাল থেকে নোয়াখালীর বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে গত সপ্তাহের তুলনায় রমজানের প্রথম থেকেই কিছু কিছু জিনিসের দাম বেড়েছে নোয়াখালীর বাজারে। বিশেষ করে যে ইফতার উপকরণ বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোর দাম তুলনামূলকভাবে গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে অত্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। উদাহরণ হিসেবে তারা জানিয়েছেন যেমন লেবুর দাম বেড়েছে, ক্ষীরার দাম বেড়েছে, শসার দাম বেড়েছে। একই সাথে যে ইফতার উপকরণ বলতে যে আর কিছু বুঝে যে ছোলা, চিড়া, মুড়ি, কলা সহ যেটি, এগুলোর দাম অত্যন্ত বেড়েছে নোয়াখালীর বাজারে। আর যদি বলি যে সবজির বাজার অত্যন্ত স্বস্তিতে রয়েছে, মোটামুটি সবজির বাজার নিয়ন্ত্রণ রয়েছে এবং সবজির বাজার ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। তবে যে বেড়েছে নোয়াখালীর বাজার মাছ এবং মুরগির দাম বেড়েছে। একই সাথে বেড়েছে যে মুদি পণ্যের কিছু কিছু যে জিনিসের দাম। তবে চালের দাম অপরিবর্তিত রয়েছে, সর্বনিম্ন 60 টাকা থেকে সর্বোচ্চ 80-85 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নোয়াখালীতে চালের বাজার। আর হচ্ছে আলুর দাম এবং ডিমের দাম অত্যন্ত যে ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে এবং প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি দরে ডিম বিক্রি হচ্ছে। তো অন্যদের তো আমি যে ক্রেতাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করবো, আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চেষ্টা করবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে রমজানের শুরুতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বাজারের দাম কেমন দেখছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বগতি, তারপর স্বস্তিদায়ক। সবজির বাজার স্বস্তিদায়ক হোক, কিন্তু ইফতার উপকরণের দাম কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রতি বছরে আমাদের দেশে কিছু ব্যবসায়ী রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যা অন্যান্য দেশের তুলনায় একটু ব্যতিক্রম। থ্যাংক ইউ। ধন্যবাদ এই ক্রেতাকে। তিনি বলছিলেন যে প্রতি বছর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা বিভিন্ন অজুহাতে রমজান আসলে যে বিভিন্ন জিনিসের দাম বাড়ে। অপরদিকে বিক্রেতার সাথে কথা বলে জানা গিয়েছে, বিশেষ করে একজন লেবু বিক্রেতা জানিয়েছেন এটি কিন্তু লেবুর মৌসুম নয়, তারপরেও যে আড়তে লেবুর দাম বেশি রাখা তারা বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই তাদেরকে বাড়তি দামে লেবু হালি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যে ফলের বাজার কিন্তু নোয়াখালীতে অস্থিতিশীল রয়েছে, বেড়েছে আপেল, নাশপাতি সহ যে অন্যান্য যে ফল রয়েছে, মৌসুমী ফল, তরমুজ, এগুলোর দাম অত্যন্ত যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হচ্ছে যা জানিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে গেল সপ্তাহে যে আপেল বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা, এই সপ্তাহে রমজানের প্রথম থেকে আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা, কোন ক্ষেত্রে 350 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে যে প্রতি পিচ যে তরমুজ, সেটি যে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা ধরে। তখন দিয়ে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে প্রশাসনের কোনো মনিটরিং কিন্তু তারা নোয়াখালী বাজারে দেখতে পায়নি। ক্রেতারা অবিলম্বে প্রশাসনের মনিটরিং দাবি জানিয়েছে নোয়াখালীর বাজারে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে বাজারের সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রমজান ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম নিয়ে সহকর্মী জানাচ্ছিলেন বিস্তারিত।
অন্তর্বর্তী সরকারকে চলতি মাসে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য রুহুল কবির রিজভীর। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্চের মধ্যে শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন আসামির মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রতিবেদন পেলে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব হবে। শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং 2 পক্ষের সাক্ষী ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। রাতের নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় যৌথ তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সোলেমান স্বপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল, লিংক রোড, বিজয় সরণি, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটর আরোহীর হেলমেট না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদক সহ কয়েকজনকে আটক করা হয়। তো বন্ধুর হেলমেট ছিল না, তারাবি নামাজ পড়ে ওনাকে বাসায় রেখে আমি বাসা যাব, এর মধ্যে এদিক দিয়ে আসছে, সেনাবাহিনী ধরছে, যৌথ অভিযান চালাচ্ছে ওনারা, ভালো, এটা ভালো। তো সামান্য একটা মামলা আর কি দিচ্ছে। দেশ জুড়ে যৌথ তল্লাশি কার্যক্রম চলমান থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। এটা খুবই ভালো হয়েছে, এতদিন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই, আমরা একটু প্যানিক ছিলাম। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর অন দ্য রোড। এইখানে আমরা অনেক নিরাপত্তায় আছি, আবার আমার মা বোন যারা আছে, দেশের জনগণ অনেক সেফটি ফিল করে। এখন এই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী
এই অভিযান খুবই ভালো এবং চুরি ডাকাতি যে হারে হচ্ছে তার থেকে অনেকটা কমে গেছে বা মানুষের মনে যে একটা আতঙ্ক ওইটাও কমে গেছে। যৌথ তল্লাশিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এমন প্রত্যাশা নগরবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি উদ্বোধন করেন তিনি। আর সীমান্ত হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারত বাংলাদেশিদের হত্যা করলে কঠোর হবে বিজিবি। সহকর্মী আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যাত্রা শুরু করলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের উদ্বোধন করা হয়। এ সময় সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বাহিনীর সকল সদস্যকে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান চৌধুরী। জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপরও কঠোর হবে বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিগত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়ার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন ইন্টিগ্রেট করবো, মানে এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। এর আগে শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তাও ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। কক্সবাজারের আইন শৃঙ্খলা অবনতিতে রোহিঙ্গাদের দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদেরকে দ্রুত নিজেদের দেশে ফেরত পাঠাতে পারলে সবার মঙ্গল হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার।